বাংলাদেশের মানবাধিকার, ন্যায় বিচার ও সামাজিক সুরক্ষা নিয়ে বর্তমানে যে কয়েকটি নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম ডক্টর নাবিলা ইদ্রিস। তিনি বাংলাদেশের গুম তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিশন 2010 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনার আমলে সংগঠিত গুমের ঘটনাগুলো তদন্ত করছে। কে এই নাবিলা? কেন তাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো? কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনের সময় তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের নীতি নির্ধারণ প্রতিক্রিয়ার রাজনীতি। এর আগে তিনি চীন থেকে আন্তর্জাতিক সাংবাদিকতা ও যোগাযোগ এবং যুক্তরাজ্য থেকে সামাজিক নীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের একজন প্রাক্তন অ্যালামনাই। তার কর্মজীবনের অভিজ্ঞতা বিস্তৃত। বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণা, নীতি নির্ধারণ ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ফেলো হিসেবেও যুক্ত। রাজনীতি, নীতি নির্ধারণ ও সামাজিক সুরক্ষা, এই তিনটি ক্ষেত্রেই তার বিশেষ দক্ষতা ও আগ্রহের জায়গা। তবে ডক্টর নাবিলা ইদ্রিসকে জনমানুষে সবচেয়ে বেশি পরিচিত করেছে তার গুম তদন্ত কমিশনের সক্রিয় ভূমিকা। শেখ হাসিনার আমলে গোপন বন্দিশালা ও নিখোঁজের ভয়াবহ বাস্তবতা যখন ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে, তখন এই কমিশনের অন্যতম দৃশ্যমান মুখ হয়ে ওঠেন তিনি। ব্যক্তিগত জীবনেও তিনি নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তার পরিবারে 2 জন প্রতিবন্ধী সদস্য আছেন। তবুও 24 ঘন্টার ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কারণ ভুক্তভোগীদের চোখের জল তাকে শক্তি দেয়। ডক্টর ইদ্রিসের ভাষায় শেখ হাসিনার শাসনামলে গুম ছিল শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, বরং এক ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার হাতিয়ার। ক্রসফায়ার নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলে গোপন বন্দিশালা ও তথাকথিত আয়নাঘর সংস্কৃতি চালু হয়, যেখানে কাউকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই তুলে নিয়ে যাওয়া, বন্দী রাখা ও হত্যা করা হতো। তিনি বলেন, একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন হত্যাকারী জানত না কাকে হত্যা করছে আর নিহত জানত না কেন মারা হচ্ছে। কমিশনের কাজের মেয়াদ নির্ধারিত হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে তারা 1850-টিরও বেশি গুমের অভিযোগ নিয়ে কাজ করছে। এর মধ্যে প্রায় 250টি ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে, যেখানে জিডি করা হয়েছিল বা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ডক্টর ইদ্রিসের নেতৃত্বে তৈরি এই বিশাল ডেটাবেস এখন প্রমাণ করছে গত 15 বছরে গুমের ঘটনা ঘটেছে একই ধরনের প্যাটার্নে সারা দেশ জুড়ে, যেখানে ভুক্তভোগীরা একে অপরকে চিনতেন না, কিন্তু সবাই হয়েছেন একই নির্মম পরিণতির অংশ। তবে এই তদন্তের পথ মোটেও সহজ নয়। র্যাব, ডিজিএফআই, সিটিটিসি সব সংস্থাই কমিশনের কাছে তথ্য গোপন করছে। ডক্টর ইদ্রিস জানিয়েছেন, নির্দিষ্ট কর্মকর্তাদের নাম জানতে চাওয়া হলে এসব সংস্থা প্রথমে অস্বীকার করলেও পরে আংশিক তথ্য দিতে বাধ্য হয়েছে। তার ভাষায়, এখনো অনেক সংস্থা সহযোগিতা করছে না। তবুও নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এটাও অগ্রগতি যে তারা অন্তত অস্বীকার করতে পারছে না। কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে র্যাব বিলুপ্তি ও ডিজিএফআইকে নিজের সীমার ভেতরে ফেরানোর সুপারিশ করা হয়েছে। ডক্টর ইদ্রিসের মতে, সেনাবাহিনীর সদস্যদের বেসামরিক দায়িত্বে ব্যবহার করার সংস্কৃতি দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করেছে এবং সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, একজন সেনা কর্মকর্তা খারাপ মানুষ হিসেবে র্যাবে যান না, কিন্তু যখন তাকে তার প্রশিক্ষণের বাইরের কাজ করতে বাধ্য করা হয়, তখন ক্ষতি হয় ভুক্তভোগীরও, অফিসারেরও। গুম হয়ে ফিরে আসা ব্যক্তিদের ট্রমা নিয়েও তিনি কথা বলেছেন গভীর মমতায়। অনেকেই আজও নির্যাতনের সময় শোনা গান, দেখা আলো বা কোনো গন্ধ সহ্য করতে পারেন না। কেউ বলেন, একটি বলিউড গান শুনতে পারি না, কারণ সেই গান নির্যাতনের সময় বাজানো হতো। কেউ আবার বলেন, লাক্স সাবানের গন্ধ পেলেই শরীর কেঁপে ওঠে, কারণ সেই সাবান ব্যবহার করা হতো বন্দিশালার বাথরুমে। তার মতে, যারা বেঁচে ফিরেছেন তাদের জীবন আর কখনো আগের মতো হবে না। শিক্ষা, কর্মজীবন, মানসিক স্থিতি সবকিছু ভেঙে গেছে। আর যারা ফেরেননি তাদের পরিবারের যন্ত্রণা আরো গভীর। এই পরিবারগুলো আজও জানতে চায় তারা আসলে বিধবা কিনা, সন্তানদের পরিচয় কি হবে, রাষ্ট্র কি তাদের স্বীকৃতি দেবে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।